পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের পুত্র তিনি। 750 খ্রিস্টাব্দে রাজা গোপালের মৃত্যুর পর সিংহাসন আরোহণ করেছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। ধর্মপাল যুদ্ধ এবং রাজনীতিতে সুদক্ষ ছিলেন। তার আমলে আর্যাবর্তে সার্বভৌমত্বের সূত্রে বাংলার পাল বংশ দক্ষিণ ভারতের প্রতিহার এবং রাষ্ট্রকূট রাজবংশের মধ্যে ত্রিমুখী দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। ধর্মপাল রাজ্য বিস্তারের লক্ষ্যে পশ্চিম দিকে অগ্রসর হন। একই সময়ে মালব এবং রাজপুতানার প্রতিহার বংশীয় রাজা বৎসরাজ পূর্ব দিকে রাজ্য বিস্তারের জন্য অগ্রসর হয়েছিলেন। ফলে একসময় উভয় রাজা মুখোমুখি হলে যুদ্ধের সূত্রপাত ঘটে। এই যুদ্ধে ধর্মপাল পরাজিত হন। কথিত আছে বৎসরাজ ধর্মপালকে পরাজিত করে তার রাজছত্রদ্বয় কেড়ে নেন। কোথায় এই যুদ্ধ হয়েছিল সে সম্বন্ধে কিছু জানা যায় না। কেউ কেউ অনুমান করেন বৎসরাজ বঙ্গদেশ পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। এর একমাত্র প্রমাণ পাওয়া যায় পৃথ্বীরাজ বিজয় নামক 11 খ্রিস্টাব্দে রচিত কাব্যের একটি উক্তি থেকে। রাষ্ট্রকূটরাজ তৃতীয় গোবিন্দের একটি তাম্রশাসনে বর্ণিত হয়েছে যে রাষ্ট্রকূটরাজ ধ্রুব হেলায় গৌড়রাজ্য জয়জনিত অহংকারে মত্ত বৎসরাজকে অচিরাত দুর্গম মরু অঞ্চলে তাড়িত করে গৌড়জয় লব্ধ শরতের চাঁদের মতো শুভ্র ছত্রদ্বয়ী কেড়ে এনেছিলেন। বৎসরাজ পালিয়ে মরুভূমিতে আশ্রয় নেন এবং তার সাম্রাজ্য প্রতিষ্ঠার আশা দূরীভূত হয়। এরপর ধ্রুব ধর্মপালের বিরুদ্ধে অগ্রসর হন। ধর্মপাল ইতিমধ্যে মগধ, বারাণসী, প্রয়াগ জয় করে গঙ্গা যমুনার মধ্যবর্তী ভূভাগ পর্যন্ত অগ্রসর হয়েছেন। এখানেই ধ্রুবের সাথে তার যুদ্ধ হয়। এই যুদ্ধে ধ্রুব ধর্মপালকে পরাজিত করেন বটে, কিন্তু ধর্মপালের রাজ্যের ওপর আধিপত্য বিস্তারে সক্ষম হননি। কারণ ধ্রুব বঙ্গদেশের দিকে অগ্রসর না হয়ে তিনি শীঘ্রই দাক্ষিণাত্যে ফিরে গিয়েছিলেন। এর ফলে বঙ্গদেশে ধর্মপালের আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না। এই সুযোগে ধর্মপাল ক্রমে ক্রমে প্রতিদ্বন্দ্বীহীন হয়ে পড়লেন এবং সমগ্র আর্যাবর্ত জয় করে নিজের আধিপত্য স্থাপন করলেন। সার্বভৌম সম্রাটের পদপ্রাপ্ত হলেন তিনি। গৌরবসূচক পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করলেন ধর্মপাল। ধর্মপালের পুত্র দেবপালের তাম্রশাসন থেকে জানা যায় ধর্মপাল দিগ্বিজয়ে বের হয়ে হিমালয়ের কেদারতীর্থ দর্শন করেছিলেন। ধর্মপাল নেপালে বাগমতী নদীর তীরে পশুপতি মন্দিরের 2 মাইল উত্তর পূর্বে গোকর্ণ নামের তীর্থ দর্শন করেন। সম্ভবত ধর্মপাল সেই স্থানে এসেও ছিলেন। এই অনুমানের সপক্ষে বলা যেতে পারে গৌড়রাজ ধর্মপাল নেপালের সিংহাসন অধিকার করেন। স্বয়ম্ভু পুরাণে কপিলাবস্তুর নিকট গঙ্গাসাগর নামক এক জায়গার উল্লেখ আছে। তাম্রশাসনে গোকর্ণের পরে যে গঙ্গাসাগর নামক স্থানের উল্লেখ আছে তা সম্ভবত এই স্থানটিকেই সূচিত করে। এরপর তিনি কান্যকুব্জের রাজা ইন্দ্ররাজকে পরাভূত করে কান্যকুব্জ অধিকার করেছিলেন। প্রাচীন কান্যকুব্জই আর্যাবর্তের রাজধানী ছিল বলে বিবেচিত হতো। সাম্রাজ্যের স্থাপনে অভিলাষী রাজগণ কান্যকুব্জের দিকে লোলুপ দৃষ্টি নিক্ষেপ করতেন। ধর্মপাল কনৌজের রাজা ইন্দ্রায়ুধকে পরাজিত করে চক্রায়ুধকে কনৌজের সিংহাসনে বসান। তিনি এই সময় কান্যকুব্জে এক বৃহৎ রাজ্যাভিষেকে দরবার প্রতিষ্ঠা করেন। এই রাজদরবারে আর্যাবর্তের বহু সামন্ত নরপতি উপস্থিত হয়ে ধর্মপালের অধিরাজত্ব স্বীকার করেছিলেন। মালদহের নিকটবর্তী খালিমপুরে প্রাপ্ত ধর্মপালের তাম্রশাসনে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। পাল রাজাদের তাম্রশাসন ও রাজপ্রশস্তি পর্যালোচনা করলে এবং পরবর্তীকালে কোনো কোনো সাহিত্যের উল্লেখ থেকে মনে হতে পারে যে ধর্মপাল প্রায় সমগ্র আর্যাবর্তের অধীশ্বর ছিলেন। পাল রাজগণের প্রশস্তি ব্যতীত অন্যত্র ধর্মপালের এই সার্বভৌমত্বের উল্লেখ আছে। 11 শতাব্দীতে রচিত শোড্ডল প্রণীত উদয় সুন্দরী কথা নামক চম্পু কাব্যে ধর্মপাল উত্তরপথ স্বামিক বলে অভিহিত হয়েছেন। আমরা জানি সাহিত্যের উল্লেখ এবং কাব্যের বর্ণনাকে পুরোপুরিভাবে ঐতিহাসিক দলিল হিসাবে গ্রহণ করা যায় না। তবুও পারিপার্শ্বিক অবস্থা, অন্যান্য রাষ্ট্রের তাম্রশাসন থেকে এসবের অনেক সত্যতা পাওয়া যায়। গোয়ালিয়র এবং বরোদার তাম্রলিপি থেকে জানা যায় যে ধর্মপালের পূর্বতন প্রতিদ্বন্দ্বী প্রতিহাররাজ এবং বৎসরাজের পুত্র নাগভট্ট শীঘ্রই কিছু রাজ্য জয় এবং কয়েকটি রাজ্যের সাথে মিত্রতা স্থাপনপূর্বক স্বীয় শক্তি বৃদ্ধি করে ধর্মপালের বিরুদ্ধে অগ্রসর হন। এর কিছুদিন পরে রাষ্ট্রকূটরাজ ধ্রুবের পুত্র তৃতীয় গোবিন্দ নাগভট্টের রাজ্য আক্রমণ করে তাকে সম্পূর্ণরূপে পরাভূত করেন এবং বৎসরাজের ন্যায় নাগভট্টের সাম্রাজ্য স্থাপনের আশাও দূরীভূত হয়। রাষ্ট্রকূট রাজগণের প্রশস্তি অনুসারে ধর্মপাল ও চক্রায়ুধ উভয়ে স্বেচ্ছায় তৃতীয় গোবিন্দের আনুগত্য স্বীকার করেন। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এরূপ অনুমান করেন যে ধর্মপাল এবং চক্রায়ুধ নাগভট্টকে দমন করার নিমিত্তেই রাষ্ট্রকূট রাজদের শরণাপন্ন হয়েছিলেন। খালিমপুর তাম্রশাসনে ধর্মপালের পাটলিপুত্র নগর সমবাসিত শ্রীমজ্জয় স্কন্দাবারের বর্ণনা যে আছে
নবসাম্রাজ্য প্রতিষ্ঠার গর্বে দৃপ্ত বাঙালির মানসচিত্র ফুটে উঠেছে। ধর্মপাল রাষ্ট্রকূটরাজ পর্বলের কন্যা রন্না দেবীকে বিবাহ করেছিলেন। এই পর্বলকে এবং কোথায় রাজত্ব করতেন সেই সম্বন্ধে নিশ্চিত করে কিছু বলা যায় না। 861 খ্রিস্টাব্দে উৎকীর্ণ রাষ্ট্রকূট বংশীয় পর্বল নামক রাজার একটি শিলালিপি মধ্য ভারতে পাওয়া গিয়েছে। কেউ কেউ মনে করেন ইনি রন্না দেবীর পিতা, কিন্তু ওই তারিখে অর্ধ শতাব্দী পূর্বেই দীর্ঘকাল রাজত্বের পর ধর্মপালের মৃত্যু হয়। সুতরাং একেবারে অসম্ভব না হলেও ধর্মপালের সাথে উক্ত পর্বলের কন্যার বিবাহ খুব অস্বাভাবিক ঘটনা বলেই মনে করতে হবে। রন্না দেবী দাক্ষিণাত্যের প্রসিদ্ধ রাষ্ট্রকূট বংশের কোনো রাজকন্যা ছিলেন, এই মতটি অধিকতর বিশ্বাসযোগ্য বলে মনে করা হয়। গর্গ নামক জনৈক ব্রাহ্মণ ধর্মপালের মন্ত্রী ছিলেন। তার সহায়তায় ধর্মপালের রাজ্য বিস্তার লাভ করেছিল। পিতার মতো ধর্মপালও বৌদ্ধ ছিলেন। তিব্বত দেশীয় গ্রন্থে ধর্মপালের অনেক কীর্তিকলাপের উল্লেখ আছে। মগধে তিনি একটি বিহার বা বৌদ্ধ মঠ নির্মাণ করেন। বিক্রমশীল উপাধি ধারণ করেছিলেন তিনি। বিক্রমশিলা মহাবিহার নামে তিনি একটি মহাবিহারও স্থাপন করেন। নালন্দার ন্যায় বিক্রমশিলা মহাবিহারও ভারতের সর্বত্র এবং ভারতের বাইরে প্রসিদ্ধি লাভ করেছিল। গঙ্গা তটে এক শৈলশিখরে অবস্থিত এই বিহার একটি প্রধান মন্দির এবং তার চারিদিকে 107টি ছোট কক্ষ নিয়ে গঠিত হয়েছিল। নবম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এটি ছিল উচ্চশিক্ষা কেন্দ্র। 114 জন শিক্ষক এখানে নানা বিষয়ে অধ্যাপনা করতেন। পাহাড়পুরের নিকটবর্তী সোমপুর নামক স্থানে প্রাচীন সোমপুরের স্মৃতিরক্ষা হয়ে আসছে। অদ্যন্তপুরের মহাবিহার ধর্মপাল সম্ভবত এটি নির্মাণ করেছিলেন। তিব্বতীয় লেখক তারানাথের মতে ধর্মপাল ধর্মশিক্ষার জন্য 50টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেন। নিজে বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও ধর্মপাল অন্যান্য ধর্মের প্রতি উদার এবং শ্রদ্ধাশীল ছিলেন। সকল ধর্মের অনুসারীরা তার নিকট সমাদর পেতেন। তিনি যে অন্যান্য ধর্মের প্রতি পৃষ্ঠপোষকতা করেছেন তার যথেষ্ট প্রমাণ আছে। নারায়ণের জন্য মন্দির নির্মাণ নিষ্কর ভূমিদান করেছিলেন তিনি। শাস্ত্রানুসার মেনে চলতেন এবং প্রতি বর্ণের লোক যাতে স্বধর্ম প্রতিপালন করে তার ব্যবস্থা করতেন তিনি। তার প্রধানমন্ত্রী ছিলেন একজন ব্রাহ্মণ। তার বংশধরেরা বহু পুরুষ পর্যন্ত বৌদ্ধ পাল রাজগণের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন। পাল রাজাদের ব্যক্তিগত ধর্মবিশ্বাসের সাথে রাজ্য শাসন ব্যাপারের কোনো সম্বন্ধ ছিল না। কালিমপুর তাম্রশাসন ধর্মপালের বিজয় রাজ্যের 32 সম্বৎসরে লিখিত। সুতরাং এই তাম্রশাসনে তার দরবারের ঐশ্বর্যের এবং সমৃদ্ধির যে বর্ণনা উদ্ধৃত হয়েছে তা যে তার দীর্ঘকাল রাজত্বের শেষ পর্যন্ত বিদ্যমান ছিল তা অনুমান করা যায়। লামা তারানাথের মতে ধর্মপালের রাজ্যকাল 64 বছর, কিন্তু এর সমর্থনে কোনো প্রমাণ মেলেনি। তার পুত্র দেবপাল প্রায় 40 বছর রাজত্ব করেন। 810 খ্রিস্টাব্দে ধর্মপাল মৃত্যুবরণ করেছিলেন। এরপর তার এবং রন্না দেবীর পুত্র দেবপাল সিংহাসন আরোহণ করেন এবং পাল বংশের রাজা হন। এতক্ষণ আপনারা শুনলেন পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট রাজা ধর্মপালের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।